আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি সাধারণ গণিতের পরিসংখ্যানের লেকচারে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা একটা লেকচারের মাধ্যমেই পরিসংখ্যানের যত ধরনের অঙ্ক তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে আমরা সবগুলো দেখে ফেলব। তো আমরা একেবারে সহজ দিয়ে শুরু করছি যে আমরা গড়, মধ্যক, প্রচুরক অনেক কিছুই বের করি পরিসংখ্যানে। তো তাদের মধ্যে আমরা তো সবসময় দেখি ছক আকারে দেওয়া থাকে, তো অনেক সময় অবিন্যস্ত দেওয়া থাকতে পারে। তো তার জন্যে আমি শুরুতেই আগে অবিন্যস্ত উপাত্তের জন্য কীভাবে গড়, মধ্যক এবং প্রচুরক বের করতে হয় সেই জিনিসটা একটু আলোচনা করছি। তো আমরা ছোট্ট উদাহরণ নিয়ে কাজ করব যাতে খুব সহজে বুঝতে পারি। ওকে, তো ধরো যে 10 জন ছাত্রের, মনে করো যে 20 নম্বর একটা পরীক্ষা হয়েছিল হয়তো, যে 10 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর ধরো একজন পেয়েছে হয়তো 8, একজন পেয়েছে হয়তো ধরো 9, একজন ধরো 15, এরপর ধরো 17, তারপর ধরো কেউ হয়তো 20 পেয়েছে, কেউ হয়তো ধরো 13, এরপর ধরো কেউ হয়তো 19, এরপরে ধরো কেউ হয়তো পেয়েছে এমন কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7, তাহলে আর 3টা লাগবে। তাহলে ধরো 7, কেউ হয়তো 11, আরেকজনকে আমি ধরলাম যে সে পেয়েছে 14 মার্ক। তো এখন আমরা তাদের গড় বের করতে চাই, তাহলে এটা একেবারে ইজি। গড় কীভাবে বের করবো, সবগুলো যোগ করে আমরা 10 দিয়ে ভাগ করে ফেলবো, তাই না? তাহলে 8 প্লাস 9 প্লাস 15 প্লাস 17 প্লাস 20 প্লাস 13 প্লাস 19 প্লাস 7 প্লাস 11 প্লাস 14 ডিভাইডেড বাই 10। তো এটা এবার যত আসে তত আমরা একটু দেখি কত আসে। 8 9 15 17 প্লাস 20 13 19, 20 প্লাস 13 প্লাস 19 প্লাস এরপরে 7 প্লাস 11 প্লাস 11 প্লাস 14 সমান এটা 133 ভাগ 10 সমান তাহলে 13.3। তো দেখো 13.3 করে তারা গড়ের নাম্বার পেয়েছে। ওকে, তো এই ধরনের যদি অবিচ্ছিন্ন ডাটা দেওয়া থাকে তো এক্ষেত্রে আমরা সব যোগ করে তাদের মোট নাম্বারটা দিয়ে ভাগ করতে পারি। যেহেতু 10 জন ছাত্র ছিল তাই 10 দিয়ে ভাগ করেছে। ওকে, এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে মধ্যক। তো আমরা দেখি কিভাবে এই ধরনের অবিন্যস্ত ডেটা থেকে মধ্যক বের করা যায়। এগুলোকে বলা হয় আনগ্রুপড ডেটা। তো মধ্যক, আচ্ছা, মধ্যক মানে কি, যে মাঝের একটা মান। তো আমরা এক কাজ করি যে 10টা করে নাম্বার না নিয়ে আরও কম নেই, যাতে আমাদের ক্লাসটা বেশি ক্লাস ডিউরেশনটা যাতে খুব বেশি বড় না হয়ে যায়। ওকে, তাহলে আমরা ধরো যে এরকম কিছু নাম্বার নিলাম যে 2 4 1 5 6 8 3। তো এদের মধ্যে মধ্যক বের করতে হবে। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে আমরা যখন গড় করেছিলাম তখন দেখো আমি কিন্তু এটাকে ঊর্ধ্বক্রমে আছে নাকি অধক্রমে আছে সেটা বিবেচনায় নেইনি, যেভাবে ছিল সেভাবে জাস্ট যোগ করে ভাগ করে দিয়েছি। কিন্তু যখন আমরা মধ্যক নির্ণয় করব তখন অবশ্যই হয় ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা একটু এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিই। এটা লিখবে যে ঊর্ধ্বক্রমে, যে প্রদত্ত উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে কি হবে, 1 2 3 4 5 6 8 হয়, তাই না? হ্যাঁ, 1 2 3 4 5 6 8, আর তো নেই 1 2 3 4 5 6 7। আচ্ছা, আমি এখানে কি করলাম, আমি এখানে 7টা উপাত্ত নিয়েছি। আচ্ছা, এখন মধ্যক কীভাবে বের করব, একেবারে ইজি হয় যে এই পাশে দেখো 3টা আর এই পাশে 3টা, তাহলে কি মাঝের যেই মানটা পড়ে থাকে সেটাই মধ্যক হওয়া উচিত এবং সেটাই হবে। কিন্তু আমরা এখানে একটা সূত্র ডেরাইভড করতে চাই যে কোন সূত্রের মাধ্যমে আমরা মধ্যকটা বের করতে পারি। তো দেখো এখানে টোটাল নাম্বার কয়টা, 7টা। তাহলে আমি বলতে পারি n = 7 এবং সেটা কিন্তু একটা বিজোড় সংখ্যা, রাইট? সেটা একটা বিজোড় সংখ্যা। তাহলে যখন এই ধরনের
আনগ্রুপড ডাটাতে n এর মান বিজোড় হবে, তখন আমরা মধ্যক বের করব এই সূত্র দিয়ে। সুতরাং মধ্যক সমান সমান হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ, এততম পদ। তাহলে এবার n এর মান আমরা বসাই 7, যেহেতু এখানে n এর মান 7, তাহলে 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা হয় 4, তাহলে 4তম পদ। তাহলে দেখো 1 2 3 4, এই যে 4তম পদের মানও 4 এবং এটাই 4তম পদ, তাহলে এটা মধ্যক হয়ে গেল। ওকে, তাহলে এটা গেল আমাদের বিজোড় সংখ্যার জন্য। এবার আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে কাজ করি, যেখানে আমরা জোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয় করা শিখব। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল নিই। মনে করো যে 2 3 1 7 9 12, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6, আমি আর দুইটা নিই, ধরো 7 আবার নিলাম এবং আমি নিলাম কত 13। আচ্ছা, তাহলে এবার এগুলোকে আমরা কি বললাম যে ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে সাজাবো। তো নর্মালি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই এবং সেটাই করছি। তাহলে কি হবে 1 2 3, তো লিখলাম 1 2 3, হ্যাঁ 1 গেল 2 গেল 3 গেল, এরপরে কি আছে 7, কিন্তু 7 দেখো আবার দুইবার, তাই 7 7 লিখলাম 7 7, দেন 9 12 13, 9 12 13। এখন দেখো এরা যেহেতু জোড় সংখ্যক 1 2 3 4 5 6 7 8 জোড় সংখ্যক, তো জোড় সংখ্যককে কিন্তু আমি দুই পাশে ভাগ করে মাঝখানে সিঙ্গেল কাউকে পাবো না। এক্ষেত্রে কী করতে হবে, আমি যদি তিনটা করে ভাগ করে দেখো, এই পাশে 3টা আর এই পাশে 3টা, তাহলে মাঝখানে থেকে গেল কয়টা 2টা। তো এবার তোমরা বলো এটার মধ্যক কত হতে পারে? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটার মধ্যক হবে মূলত 7, কারণ 7 + 7/2। আচ্ছা, তাহলে এটাই আমরা এখন দেখব সূত্রের মাধ্যমে কীভাবে করা যায়। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 8, তাই না? হ্যাঁ, n এর মান 8। এটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে যখন n এর মান হবে জোড় সংখ্যা, তখন আমরা মধ্যক বের করব এভাবে যে n/2 প্লাস, প্লাস না লিখে লেখা এভাবে যে n/2 ও n/2 প্লাস 1তম এততম পদের গড়, এততম পদের কি গড় আমরা বের করবো। তাহলে দেখো এখানে আমরা n এর মান এবার 8 বসাই, তাহলে n এর মান যদি 8 বসাই, সেক্ষেত্রে এটা হয় 4 আর এটা হয় কি 5, তাহলে 4 ও 5তম পদের গড় মানটা আমরা নিব। তাহলে 4তম পদ কোনটা? দেখো 1 2 3 4, তাহলে 4তম পদ হচ্ছে এই 7। 5তম পদ কোনটা? 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে এই আরেকটা 7। তাহলে এক্ষেত্রে মধ্যক কত হবে? মধ্যক কিন্তু হবে 7 + 7 ডিভাইডেড বাই 2 সমান কত? 7। ওকে, এটা ওই যে আমরা গড়ের সূত্র শিখেছি যে সব যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ওকে, তো এই গেল অবিন্যস্ত ডাটার জন্য কিভাবে মধ্যকটা বের করতে হয়। এবার আমরা দেখব অবিন্যস্ত ডাটার জন্য কোন পদ্ধতিতে প্রচুরক বের করতে হয়। ওকে, তো এটার জন্য আমরা সেম পদ্ধতিতে এক্সাম্পল নিয়ে কাজ করব। তো দেখো আমি একটা এক্সাম্পল এখানে তুলে রেখেছি। তো প্রচুরক নির্ণয় করা আসলে গড় এবং মধ্যকের মতো কোনো সূত্র দিয়ে করতে হয় না। এখানে জাস্ট তুমি দেখবে যে কোনটা সবচেয়ে বেশি আছে। দেখো 1 আছে মাত্র একবার, কিন্তু এখানে 4 2টা, এখানে 4 আরও 2টা, তাহলে 4 আমরা পেলাম টোটাল 4 বার। এরপর দেখো 6 কয়টা? এখানে 2টা, এখানে একটা, তাহলে 6 আমরা পেলাম টোটাল 3 বার। আর দেখো বাদ বাকি সকল সংখ্যাই কিন্তু একবার করে আছে, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক বার কে রয়েছে? এখানে হচ্ছে 4, সুতরাং এটার প্রচুরক হবে 4। ওকে, তো এখানে দেখো যে এখানে আমি মাত্র একটা অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কটা আমি এমনভাবে নিয়েছি যাতে সবগুলো অঙ্ক কভার হয়। কিভাবে? যে এই অঙ্কে আমাদের এটা কিন্তু আনগ্রুপড দেওয়া আছে, তাই না? আনগ্রুপড দেওয়া আছে ডেটাগুলি। এখানে 40 জন শিক্ষার্থীর কিছু ডেটা দেওয়া আছে যেটা কিনা কোনো টেবিলের মধ্যে দেওয়া নেই, একেবারে 40টা ডেটা সরাসরি দেওয়া আছে। তো এই ধরনের ডেটা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে যে তোমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে দেখো ক নম্বরে আমি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এই প্রশ্নটা লিখেছি। তো
কিন্তু খ নম্বর প্রশ্নে আছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় মধ্যক প্রচুরক নির্ণয় করার কথা। এরপরে দেখো আয়তলেখ, তারপরে গণসংখ্যা বহুভুজ, তারপরে আয়তলেখ না এঁকে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করার কথাও একই প্রশ্নে আমি বলে দিয়েছি। তো আমাদের যদি শুধুমাত্র গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলতো, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, টেলিচিহ্ন এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই 4টা কাজ করলেই হয়ে যেত। বাট আমি যেহেতু একটা অঙ্কের মাধ্যমে সব দেখাতে চাচ্ছি, তাই বারবার টেবিল তৈরি না করে আমি একেবারে এমন একটা টেবিল তৈরি করব যে টেবিলটার মধ্যে আমাদের এই পরিসংখ্যানের অঙ্ক করা রিলেটেড প্রত্যেকটা উপাত্ত থাকে। তো ঠিক আছে, আমরা জানি যে টেবিল যখন আমরা অঙ্কন করব, অর্থাৎ নিবেশন সারণী যখন তৈরি করব, তখন আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে পরিসর আর একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। একটা পরিসর আর একটা শ্রেণীব্যাপ্তি। ওকে, তো শ্রেণীব্যাপ্তি আমরা আমাদের মন মতো ধরতে পারি, কিন্তু পরিসর আমাদের বের করতে হয়। তো পরিসর বের করার জন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা জানতে হয়। তো সেটা যাতে ক্লাসের ডিউরেশনটা না বাড়ে, তাই আমি দেখো আগে থেকে দাগিয়ে রেখেছি যে এখানে সর্বোচ্চ সংখ্যা 90 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35। তাহলে আমরা জানি যে পরিসর বের করতে হয় এভাবে, যে পরিসর সমান সমান কী করতে হয়, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তার সাথে 1 যোগ করতে হয়, তাই না? এটা আমরা জানি। তাহলে এটা কত হবে? 90 - 35 হচ্ছে 55। তো এই হচ্ছে 55 + 1 সমান কত? 56। তো আমরা পেলাম পরিসর 56। এবার আমরা শ্রেণীব্যাপ্তি আমাদের ইচ্ছা মতো আমরা ধরব। তো আমরা এক কাজ করি, শ্রেণীব্যাপ্তি 5 ধরি। শ্রেণীব্যাপ্তি 5। শ্রেণীব্যাপ্তি যদি 5 ধরি, তাহলে শ্রেণীর সংখ্যা কতগুলি আসে? আমরা এটা কেন বের করি? যাতে আমরা কয়টা সারি বানাবো সেটা যাতে আমরা বুঝতে পারি। আমাদের যেই গণসংখ্যা নিবেশন সারণী, সেখানে অনেকগুলি সারি এবং কলাম থাকে, তাই না? তাহলে শ্রেণীব্যাপ্তিটা ধরে ওইটাকে যদি পরিসরকে যদি শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো শ্রেণী সংখ্যা। তাহলে 5 ধরে শ্রেণী সংখ্যা কত পাওয়া যায় আমরা একটু দেখি। শ্রেণী সংখ্যা সমান হচ্ছে 56 ডিভাইডেড বাই কত? 5। তাহলে 56 ডিভাইডেড বাই 5 কত আসে? 56 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে 11.2 আসে। 11.2। বাট আমরা তো 11.2টা ঘর করতে পারি না, তো আমরা কি করব? এটা অ্যাপ্রক্সিমেট 12। তাই আমরা 12টা ঘরের 12টা সারির একটা সারণী তৈরি করব এবং কলাম নিব আমরা এমনভাবে যাতে আমাদের পরিসংখ্যানের অঙ্ক করার জন্য সবগুলি ইনফরমেশন আমরা লিখতে পারি একটা টেবিলের মধ্যে। তো সেই টেবিলটাও আমি তৈরি করে রেখেছি যাতে ক্লাসে খুব একটা সময় না লাগে। দেখো তোমরা এখানে যে আমি প্রথমে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিয়েছি, যেটা আমাদের মূলত দেওয়া ছিল। এরপর আমি লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এরপরে লিখেছি টেলি, এরপরে গণসংখ্যা, দেন ক্রমযোজিত গণসংখ্যা, এরপরে শ্রেণী মধ্যমান, এরপরে ধাপ বিচ্যুতি, এরপরে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। তো আমরা যত ধরনের অঙ্ক করব, আমাদের সবগুলো অঙ্ক করতে এই কয়েকটা জিনিস হলেই হয়ে যাবে। ওকে, আর অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্নটা কেন আসে? ধরো এখানে যা দেওয়া আছে যে শিক্ষার্থীদের প্রাপ্ত নাম্বার, তাই না? তো এখানে আমার প্রথম যেই শ্রেণীব্যাপ্তিটা সেটা হচ্ছে 35 থেকে 39, পরেরটা দেখো 40 থেকে 44। তাহলে তোমরা তো জানো যে পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কিন্তু দশমিকও হতে পারে। কেউ কিন্তু এমন একটা স্টুডেন্ট থাকতে পারে যে কিনা 39.5 নাম্বার পেয়েছে। তাহলে তার নাম্বারটা কোথায়? তার নাম্বারটা তো এখানে মিসিং, কারণ 39 থেকে 40 পর্যন্ত যেই নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে কোথাও নেই। তাই আমরা এটাকে অবিচ্ছিন্ন করি। বিচ্ছিন্ন মানে কি? মাঝখানে ফাঁকা আছে, যেমন এই যে 39 থেকে 40-এর মধ্যে একটা ফাঁকা আছে। আর অবিচ্ছিন্ন মানে কি? কোথাও কোনো গ্যাপ নেই। তাহলে আমরা এই ধরনের অবিচ্ছিন্ন, এই ধরনের অবিন্যস্ত ডেটা থেকে সেটাকে বিন্যস্ত করতে পারি খুব সহজ একটা পদ্ধতিতে। সেটা হচ্ছে তুমি একটা করে সংখ্যা গুনবে এবং সেই রেঞ্জের মধ্যে একটা করে টেলিচিহ্ন বসিয়ে দেবে। যেমন দেখো এখানে প্রথম আছে 70, তো আমি 70কে কাটলাম, মানে 70 আমি গুনে ফেলেছি। তো 70 কোন রেঞ্জে আছে দেখো? 70 কিন্তু এই যে এখানে 70 থেকে 74 এই রেঞ্জের মধ্যে আছে, তাই না? তাহলে 70 থেকে 74 রেঞ্জের মধ্যে
আমি একটা টেলি চিহ্ন বসিয়ে দেব। তাহলে এই যে 70-র জন্য 70 থেকে 74 রেঞ্জের মধ্যে একটা টেলি চিহ্ন আমি বসালাম। ওকে, এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 40। হ্যাঁ, তাহলে 40 কোথায় আছে? 40 দেখো এই যে এখানে আছে, তাহলে 40-এর ঘরে আমি একটা টেলি চিহ্ন বসালাম। এরপরে আছে কত? 35। তাহলে 35 কোথায় আছে? একেবারে শুরুতে, তাহলে 35-এ একটা দাগ দিলাম। এরপরে আছে আমাদের 60, তাহলে 60 কোথায়? এই যে এই রেঞ্জের মধ্যে, তাহলে 60-তে একটা টেলি চিহ্ন বসালাম। এরপর আছে কত? 55। তাহলে 55 কোথায় আছে বলো তো? এই যে এখানে আছে 55, তো এখানে একটা দিলাম। এরপরে 58, তাহলে 58ও কিন্তু এই রেঞ্জের মধ্যে, দেখো এখানে 55 থেকে 59 পর্যন্ত। এরপরে আছে আমাদের 45, তো 45 হচ্ছে এই যে আমাদের এখানে, হ্যাঁ এখানে। দেন আছে আবার 60, তাহলে 60 কোথায়? 60 এই যে আমরা একটু আগে দেখেছিলাম যে 60টা হচ্ছে এখানে। দেন আছে 65, তাহলে 65 কোথায় দেখো তো? এই যে হচ্ছে আমাদের 65। এরপরে আমাদের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 80, তো 80 আছে দেখো এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে 80 থেকে 84, এখানে আছে 80, তাহলে এখানে একটা আমি টেলি চিহ্ন বসালাম। এরপরে আছে 70, তো 70 আছে এই যে এই ঘরে, তাহলে এই ঘরে আমি একটা বসালাম। এরপরে আছে 46, তাহলে 46 আমি কোথায় বসাবো বলো? এই যে 46 আমার এইখানে, তাই না? যে 45 থেকে 49-এর মধ্যে। এরপরে আছে আবার 50, তাহলে 50-এর ঘরে বসালাম। এরপর আছে 60, তাহলে 60-এর ঘরে বসালাম একটা টেলি চিহ্ন। এরপর আছে 65, তাহলে 65-এর ঘরে বসালাম। এরপরে আছে আমাদের 70 মানে 70, তো এই যে 70-এর ঘরে বসালাম। এরপর আছে 58, তাহলে 58 কোথায়? এই যে 55 থেকে 59-এর মধ্যে। এরপরে আছে আমাদের আবার 60, তাহলে এই 60-এর ঘরে আমরা একটা বসালাম। এরপর আছে 48, তাহলে আমরা 45 থেকে 49-এর মধ্যে একটা বসালাম। এরপরে আছে আমাদের 70, তাহলে 70-এর ঘরে আমরা আর একটা বসিয়ে দিলাম। এরপরে আমাদের আছে 36, তাহলে 36 কোথায়? এই যে দেখো একেবারে শুরুর দিকে ছিল, যে 35 থেকে আমাদের 36 গেল। দেন আমাদের আছে 85, তো 85 কোথায়? 85 কিন্তু একেবারে শেষের দিকে, দেখো এই যে 85 থেকে 89 এর মধ্যে আছে, তাহলে 85 থেকে 89-এর মধ্যে একটা বসালাম। এরপর আছে আমাদের আবার সেই 60, তো দেখো 60-র ঘরে এই যে 60 থেকে 64 এই ঘরে কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে, তাই না? তো 4টা যখন হয়ে যায় তখন কিন্তু আমরা একটা এইভাবে দিই, অর্থাৎ 4টা নিয়ে একটা আটি বাঁধি, তাই না? হ্যাঁ, এটাই বলা ছিল 60। দেন 50, তো 50 কোন ঘরে থাকবে? 50 এই ঘরে থাকবে। এরপর আছে 46, তাহলে 46 কোথায় যাবে? এই হচ্ছে আমাদের 46 যাবে এখানে। দেন আছে আমাদের কত? 65, তাহলে 65 কোথায় যাবে? এই যে 65 এখানে যাবে। দেন 55, তো 55 আবার সে এখানে আসলো। এরপরে কত আছে দেখো, 55-এর পরে 61, তো 61 কোথায় হবে? 61 এই যে এখানে, এই ঘরে কিন্তু 61 হবে, তাই না? হ্যাঁ, এখানে 61 হবে। ওকে, তো 61-এর পরে আমাদের রয়েছে 72, তো 72 কোথায় কোথায়? এই হচ্ছে 72-এর ঘর, তাই না? এই যে দেখো এটা হচ্ছে 72-এর ঘর। তো এটাতে যেহেতু 4টা হয়ে গেছে, 1 2 3 4, তাহলে আমরা একটা এইভাবে দিতে পারি। এই গেল আমার 72। দেন আছে 85, তাহলে 85 কোথায় হবে দেখো? এই যে 85-এর জন্য কিন্তু ঘরটা ছিল আমার এইখানে, তাই না? এই যে 85, তাহলে 85-এর জন্য এটা বসালাম। দেন আছে আমার 90, তাহলে দেখো 90-র জন্য একেবারে শেষের ঘরটা, এই যে একেবারে শেষের ঘর, যে 90 থেকে 94, তাহলে আমি এখানে একটা টেলি চিহ্ন বসালাম। দেন আছে আমার 68, তাহলে 68 কোথায় যাবে দেখো? 68 হচ্ছে 65 থেকে 69-এর মধ্যে, এই হচ্ছে বসালাম 68। এরপরে 50, তাহলে 50 কোথায় আছে দেখো? 50 থাকবে 50 থেকে 54-এর মধ্যে, তো এখানে আমি আরেকটা টেলি চিহ্ন দিলাম। এরপর আছে আমাদের 40, তো 40 কোথায় থাকবে বলো? 40 থাকবে যে 40 থেকে 44 এর মধ্যে আছে, তাই না? এরপর আছে 56, তাহলে 55 থেকে 59, দেখো 4টা হয়ে গেছে অলরেডি, তাহলে 56-কে বসাতে হলে আমার এইভাবে একটা দাগ টানতে হবে। এরপর আছে আমাদের 60, তাহলে 60 কোথায়? 60 আবার এই যে এখানে। দেন আছে 65 হচ্ছে আমাদের এই যে এখানে, তাহলে দেখো এখানে অলরেডি 4টা হয়ে গেছে, তাই আমরা এইভাবে একটা দাগ টানবো। এরপর আছে 46, তাহলে 46 কোথায় কোথায়? 46 হচ্ছে এই যে এই জায়গাটাতে, দেখো 4টা হয়ে গেছে, তাই আমি 5 নম্বরটা এইভাবে টানলাম। এরপর আছে লাস্ট 76, তো 76 হবে আমাদের এইখানটাতে। তাহলে দেখো আমাদের মোটামুটি
প্রত্যেকটা ঘরই পূরণ করা হয়ে গিয়েছে, প্রত্যেকটা ঘর আমরা পূরণ করেছি, অর্থাৎ প্রত্যেকটা ঘরে কোনো না কোনো তোমার কী আছে, গণসংখ্যা রয়েছে। ওকে, তো আমাদের যেই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিল সেটা আমরা শেষ করেছি। এবার আমরা জাস্ট টেলি চিহ্ন গুনে গুনে গণসংখ্যাগুলিকে বসিয়ে দেব। তাহলে আসো সেই কাজটা করি। এখানে টেলি চিহ্ন কয়টা? 2টা। তাহলে গণসংখ্যা কয়টা হবে? এখানে হবে 2, এখানেও 2, এখানে এক আটি তার মানে 5, এখানে 3, একটা আটি তার মানে 5, একটা আটি তার সাথে 1 2 তাহলে 7, এখানে কয়টা হবে? 5, এখানে কয়টা হবে? 5, এখানে কয়টা হবে? একটা। দেখো এখানে একটা, দেন এইখানেও হচ্ছে একটা, আর আমাদের এখানে হবে 2টা এবং এখানে হবে একটা। তাহলে টোটালটা একটু হিসাব করে দেখি যে 40 হয় কিনা। দেখো 2 2 4, 4 আর 5 9, 9 3 12, 12 আর 5 17, তাই না? 17 আর 7 কত? 24, 24 আর 5 29, 34, 35, 36, 37, 38, 39টা হয়েছে। তার মানে কোথাও একটা ভুল হয়েছে। আচ্ছা, একটু দেখতে হবে, একটা মিনিট। ওকে, তো কোথায় ভুল ছিল সেটা আমি বের করতে পেরেছি। দেখো এখানে 65 থেকে 69 মূলত আরও একটা নাম্বার ছিল যেটা আমরা ভুলে বসাইনি। তাহলে 65 থেকে 69 আমি আরও একটা টেলে চিহ্ন দিয়ে দিলাম, এই যে লাল কালি দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এবং তাহলে এখানে কত হবে? 5 + 1 সমান কয়টা? 6টা, তাই না? এবার দেখো আমাদের কিন্তু 40টা হয়। দেখো 2 2 4 আর 5 9, 9 আর 3 কত? 12, 12 আর 5 কত? 17, 17 আর 7 কত বলো? 17 আর 7 24, 24 আর 6 30, 30 আর 5 35, দেন 36, 37, 38, 39 এবং 40। তাহলে আমাদের হিসাব এবার মিলেছে। এবার আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তৈরি করি। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কীভাবে তৈরি করে? যে আগেরটার থেকে তুমি কি করবে? 0.5 মাইনাস করবে এবং পরেরটার সাথে তুমি কি করবে? 0.5 প্লাস করবে, তাই না? এটাই ছিল আমাদের নিয়ম। তাহলে এটা কি হবে? যদি আগেরটা থেকে 0.5 মাইনাস করি তাহলে এটা হয় 34.5 থেকে, আর এটার সাথে যদি 0.5 প্লাস করি তাহলে দাঁড়াবে, আচ্ছা আজান শেষ হোক, আমরা এরপর আবার শুরু করব। ওকে, এখন দেখো আমি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির যেই অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির যে কলামটা সেটা কিন্তু আমি ফুলফিল করে ফেলেছি। এখানে কি করেছি? জাস্ট 0.5 মাইনাস এবং 0.5 প্লাস। আশা করি এগুলো তোমরা বোঝো। তাহলে এটা কী হবে? 0.5 মাইনাস করে 39.5 থেকে 44.5, দেন 44.5 থেকে 49.5, অর্থাৎ আগেরটার সাথে 0.5 বিয়োগ, পরেরটার সাথে 0.5 যোগ। তাহলে এইভাবে প্রত্যেকটা আমি করেছি। দেখো একেবারে শেষ পর্যন্ত যে 90 থেকে 0.5 মাইনাস করলে 89.5, আর এখান থেকে 94-এর সাথে 0.5 যোগ করলে কী হয়? 94.5। ওকে, তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা তৈরি করে ফেলেছি। এবারে আমরা ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করে? যে প্রথমটা তুমি ঠিকমতো লিখবে, এরপর কী হবে? জাস্ট পরেরটার সাথে যোগ হবে। তাহলে এই যে 2 আর 2 কত হয়? 4, দেন 4 আর 5 কত হয় বলো? 9, এরপরে 9 আর 3 কত হয়? 12, 12 আর 5 কত হয়? 17, তাহলে 17 আর 7 24, 24 আর 6 30, 30 আর 5 35, এরপরে এখানে কত হবে? 36, এখানে আর এক যোগ করলে 37, 2 যোগ করলে 39 এবং লাস্টে 1 যোগ করলে 40। ওকে, এবার আমরা শ্রেণী মধ্যমান বের করার কাজটা করব। তো শ্রেণী মধ্যমান কীভাবে বের করি? এই যে দুইটা শ্রেণীব্যক্তি তাদের ঠিক মধ্যবর্তী পয়েন্ট। তো এটা আমরা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা এরকম 2-3টা ক্যালকুলেট করে এরপর দেখবো একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যাবে। তাহলে প্রথমটা কীভাবে হবে? শ্রেণী মধ্যমান হচ্ছে তাদের যোগফল ভাগ 2। তাহলে 35 + 39 / 2, এটা কত আসে? 37। তাহলে এখানে মধ্যমান হবে 37। এরপর দেখো 40 + 44, 40 + 44 / 2, এটা কত হয়? 42। তাহলে এখানে হচ্ছে 42। ওকে, এরপরেরটা কত? 45 + 49 / 2, তাহলে 45 + 49 = 94 / 2 কত? 47। ওকে, তাহলে আমরা বসালাম 47। তাহলে দেখো
আমরা অলরেডি প্যাটার্ন খুঁজে পেয়েছি। একটা প্যাটার্ন এরকম বলতে পারো যে এটার সাথে 5 5 করে বাড়ছে, অথবা আরেকটা প্যাটার্ন বলতে পারো যে নিম্ন সীমার সাথে 2 যোগ হচ্ছে। দেখো 35 আর 2 37, 40 আর 2 42, 45 আর 2 47। তাহলে এটা কী হবে? এটা হবে 52, এটা হবে 57, তাই না? এবার আবার 60-এর সাথে 2 যোগ করি, তাহলে হবে 62, 65-র সাথে 2 যোগ করি, তাহলে হবে 67, অথবা এটার সাথে 5 যোগ করি, তাহলে হবে 72, আবার 70-এর সাথে 2 যোগ করলেও কি 72, দেন 75-এর সাথে 2 যোগ করি, তাহলে হয় 77, অথবা 72-এর সাথে 5 যোগ করলেও কি হয় 77, 80-এর সাথে 2 যোগ করি, তাহলে হয় 82, 85-এর সাথে 2 যোগ করলে হয় 87, এবং 87-এর সাথে 5 যোগ করলে অথবা 90-এর সাথে 2 যোগ করলে কত হয়? সেটা হচ্ছে 92। তাহলে দেখো আমরা খুব সহজেই শ্রেণী মধ্যমানটাও বের করে ফেললাম। আচ্ছা, এবার আমরা বের করতে চাই ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে, তো সেই সূত্রটা আমি লিখে দেব পরে, কিন্তু ধাপ বিচ্যুতি বের করার সহজ উপায় হচ্ছে আমাদের এই যে শ্রেণী মধ্যমানগুলি আমি লিখেছি এর মধ্যে একটাকে তুমি অনুমিত গড় ধরবে। ওকে, আর এমনিতে ধাপ বিচ্যুতির সূত্রটা কী ছিল? যে ইউআই সমান সমান হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। যদিও এই সূত্র দিয়ে আমরা করি না, কারণ এই সূত্র দিয়ে করলে এই ধাপ বিচ্যুতির কলামটা পূরণ করতে তোমার মোটামুটি 15-20 মিনিটের মতো লেগে যেতে পারে। তাই আমরা কি করি? আমরা এই মধ্যমানের মধ্যে একটাকে অনুমিত গড় কল্পনা করে নিই। তাহলে সেটা কীভাবে করে? সেটা অনেকে অনেকভাবে করে। যে কেউ কেউ বলে যে সবচেয়ে বড় যেই গণসংখ্যা সেখানে হবে অনুমিত গড়। তবে আমি যেইভাবে করি, আমি করি হচ্ছে এই সকল মধ্যমানের গড় নেই। তাহলে আমি একটা কাজ করে দেখি আমার পদ্ধতি এবং এই পদ্ধতি দুটা ম্যাচ করে কিনা। সকল মধ্যমানের গড় নিব, তাহলে 37 প্লাস 42 প্লাস 47 প্লাস 52 প্লাস 57 প্লাস 62 প্লাস এরপরে কত হবে 67 প্লাস 72 প্লাস 77 প্লাস 82 প্লাস 87 প্লাস কত 92, হ্যাঁ সমান সমান দিলাম। এখন কতটা নিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা নাম্বার। তো এটাকে ভাগ করব 12 দিয়ে, তাহলে দেখো কত হলো 64.5। তাহলে দেখো এই জায়গাটা তো 62 পর্যন্ত, তাই না? তাহলে 64 এর মান কোথায় আছে? অবশ্যই এর পরে আছে। এই যে 62 পর্যন্ত শেষ, এখানে কিন্তু 62 এর পর থেকে 67 পর্যন্ত, তাহলে এটা হবে অনুমিত গড়। এবং দেখো সবচেয়ে বড়টার সাথেই কিন্তু ম্যাচ করতেছে, তাই না? তার মানে সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যমানটাও তুমি অনুমিত গড় নিতে পারো, অথবা তুমি এখানে গড় করে সেই গড়ের মানটাও অনুমিত গড় নিতে পারো। তাহলে অনুমিত গড়কে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এটা আমরা লিখে রাখি এইভাবে, এটা হচ্ছে আমার এ এর মান। তো এটা যদি এর মান হয় সেক্ষেত্রে আমরা কি করি? আমরা ওই যে ধাপ বিচ্যুতি যেটা সেটা বের করি খুব ইজিলি। যে এ বরাবর থাকবে 0, এরপর উপর দিকে -1, -2, -3, -4, -5, -6, এবং নিচের দিকে কত হবে 1 2 3 4 5। ওকে, খুব ইজিলি যে 1 2 3 4 5, এভাবে আমরা চাইলে খুব সহজে ধাপ বিচ্যুতি বের করতে পারি। ওকে, তো আমাদের সারণী তৈরি করার কাজ প্রায় শেষ। এখন জাস্ট গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতিটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, গণসংখ্যা কোথায় আছে? এই যে এখানে, আর ধাপ বিচ্যুতি এখানে। তাহলে দেখো 6 দুগুণে এটা হচ্ছে -12, 5 দুগুণে এটা -10, এটা -20, এটা -9। হ্যাঁ, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি ঠিক হচ্ছে। ওকে, এটা 5 ইন্টু -2, তাহলে এটা হচ্ছে -10, এটা 7 ইন্টু -1, সো -7, এটা 0 ইন্টু 6, তাহলে 0, এটা হচ্ছে আমার 5 ইন্টু 1, তাহলে এটা হবে 5, এরপরে 1 ইন্টু 2, তাহলে হবে 2, দেন আমার 1 ইন্টু 3, তাহলে হবে 3, এরপরে 2 ইন্টু 4, তাহলে হবে 8, আর 1 ইন্টু 5 হবে কত? 5। ওকে, তাহলে এবার আমাদের যেহেতু টেবিল রেডি আছে, তো এই টেবিল থেকে আমরা চাইলে এখন অনেক কিছু বের করতে পারবো। গড়, মধ্যক, প্রচুরক তিনটাই বের করতে পারবো। তাহলে আমরা এক এক করে দেখি। তো
তাহলে দেখো গড় বের করার জন্য আরও দুইটা জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে আমার যদি এখানে জায়গা নেই, তবে আমি একটা ঘর করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। মনে করো তোমরা নিচে এটা আরেকটা সেপারেট আমার ঘর। ওকে, তো আমাদের গণসংখ্যার টোটাল যোগফলটা লাগে, আমরা জানি সেটা হচ্ছে 40। তো এখানে লিখে রাখলাম n সমান 40। আর আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে দেখো এখানে আমার লাগবে হচ্ছে যে সামেশন FI/UI, অর্থাৎ এই সবগুলোর যোগফল আমার লাগবে। তাহলে এই সবগুলোর যোগফল আমি বের করি। দেখো এটা কত, -12 -10, তাহলে -12 -10 -20, দেন -9, দেন -10 -7, এরপরে 0 বাদ দিলাম, +5 +2 +3 +8 +5। ওকে, তাহলে কত হলো -45। তো এই হচ্ছে আমার এটার মান কত হবে, -45। আমরা আর একটু দেখি ঠিক আছে কিনা। দেখো 12 আর 10 কত, এখানে 22, 22 আর 20 কত, 42, 42 আর 9 কত, 51, 51 আর 10 কত, 61। তো 61 এটা মাইনাস কিন্তু, হ্যাঁ, 61 আর 7 কত, 68। তার মানে এই উপরে আমার হইলো -68, আর নিচে কত, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 8 18, 18 আর 5 কত, 23, তাহলে +23। দেখো -68 +23, তাহলে 23 -68 সমান -45। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে। তো আমরা এখন পুরোপুরি প্রিপেয়ার্ড গড় মধ্য প্রচুরক বের করার জন্য। তো প্রথমে আমরা গড় বের করি, গড়। তাহলে গড় x বার সমান সমান, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস সামেশন FI/UI ডিভাইডেড বাই n ইন্টু h, তাই না? এই সূত্র আমরা সবাই জানি। তাহলে আমরা এখন জাস্ট মান বসাবো। দেখো এখানে a এর মান কত, 67, তাহলে এর মান বসালাম আমি 67, প্লাস n এর মান কত, n এর মান বের করে রেখেছিলাম 40। সামেশন FI/UI কত, দেখো সামেশন FI হচ্ছে -45 ইন্টু h হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি, যেটা কিনা আমার ছিল 5। তাহলে এবার হিসাব করি আমরা এটা। দেখো -45 ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 40 সমান এত, ইন্টু 5 সমান কত, -5.625। তাহলে এটা হবে 76 মাইনাস 5 পয়েন্ট কত, 625, 625। ওকে, তাহলে 76 মাইনাস, যদি অ্যান্সার দেই তাহলে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার বেরিয়ে যায়। ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, 67 মাইনাস 5.625। ওকে, তাহলে বের হলো কত, 61.375। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়। ওকে, এবার আসো আমরা এই টেবিলটা ব্যবহার করে মধ্যক বের করি, মধ্যক। তো মধ্যকের সূত্রটা কি হবে, মধ্যকের সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM, যেখানে এদের পরিচয় হচ্ছে, দেখো L এর পরিচয়টা হচ্ছে মধ্যক শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে L কত হবে, এখানে মধ্যক শ্রেণী কোনটা বলো তো। এখানে দেখো n এর মান টোটাল কত, 40, তাহলে মধ্যক কত হবে, 40 ভাগ 2, 20, তাই না, 20। তাহলে এবার তুমি গুণে দেখো যে গণসংখ্যা মধ্যক অ্যাকচুয়ালি 20 না, মানে 20 এবং 21তম পদের গড়, তাই না। আমরা ওই থিওরিটিক্যাল আলোচনায় দেখেছিলাম যে যদি হয় জোড় সংখ্যা সেক্ষেত্রে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, তাহলে n/2 হচ্ছে 20 আর n/2 প্লাস 1তম পদ হচ্ছে 21। তাহলে 20 21তম পদ কোথায় আছে, আমরা একটু গুণে দেখি 20 21তম পদ কোথায় আছে। দেখো এখানে 20 21তম পদ, এই যে এখানে ক্রমযোজিত 17তে শেষ হয়েছে, তার মানে এই পর্যন্ত 17তে কিন্তু শেষ। এরপর এখানে 24, তার মানে দেখো তো 17-র পরে 18 থেকে 24 পর্যন্ত এখানে না, হ্যাঁ এখানে কিন্তু 18 থেকে 24 পর্যন্ত সব আছে, তার মানে 20ও এখানে 21ও এখানে, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এটার নিম্ন সীমা কত আছে, 60, এটার নিম্ন সীমা হচ্ছে 60। ওকে, তো মধ্যক শ্রেণীটাকে আমরা একটু মার্ক করে রাখলাম, এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। ওকে, তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত,
60, তাহলে আমরা এল এর মান লিখব কত 60। এরপরে আমাদের আছে এন, তাহলে এন এর মান আমরা জানি, এন এর মান হচ্ছে 40। এরপর আছে আমাদের এফ সি, তো এফ সি হচ্ছে, এফ সিকে বলা হয় যে মধ্যক শ্রেণী যেটা আছে এই যে 60 থেকে 64, এইটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী এটার ঠিক আগের ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 17, তাই না? তাহলে এফ সি এর মান 17 এবং এইচ এর মান আমরা জানি শ্রেণীব্যাপ্তি সেটা হচ্ছে আমাদের 5। আর আমাদের রইল বাকি কি এফ এম, তাহলে এফ এম হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কত 60 থেকে 64, এটার গণসংখ্যা কত দেখো 7, এটার গণসংখ্যা 7। ওকে, তাহলে এখানে এরকম 7। এবার আমরা জাস্ট মানগুলি বসিয়ে দিব। তাহলে এল এর মান কত বলো 60 প্লাস এন বাই 2, তাহলে কত 40 ডিভাইডেড বাই 2 মাইনাস এফ সি, এফ সি কত, এফ সি এর মান হচ্ছে 17, এফ সিকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ইন্টু এইচ এর মান কত 5, তাহলে এই লিখলাম 5 ডিভাইডেড বাই এফ এম এর মান কত 7, এই লিখলাম 7। তাহলে এটা কত আসে আমরা যদি একবারে ক্যালকুলেট করে ফেলি, দেখো 40/2 কত 20, 20 মাইনাস 17 তাহলে কত 3, তাহলে 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 7 সমান কত আসে এত। এই পুরোটার মান দেখো, এই যে 40/2 মাইনাস 17 তার মানে 20 মাইনাস 17 অর্থাৎ 3, তাহলে 3 ইন্টু 5/7 মান আসে এই যে ক্যালকুলেটর এটা, তার মানে এই পুরোটুকুর মান সেটার সাথে কি 60 যোগ আছে, তাহলে যোগ 60। এই হচ্ছে আমাদের মধ্যে কত 62.14, 62.14। ওকে, এবার আমরা বের করব প্রচুরক। তো প্রচুরকের জন্য আমি সূত্রটা লিখেছি যে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এখানে এল এর পরিচয়টা কি, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে আছে সেটাই, তাই না? তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে আমাদের 7। ও আচ্ছা, দেখো এখানে আমাদের ওই যে অনুমিত গড় যে সবচেয়ে বড়টা হতো সেটা কিন্তু ম্যাচ করেনি। তো ম্যাচ না করলে আমাদের সমস্যা নেই, অনুমিত গড় একটু হেরফের হতে পারে, এটা কোনো ব্যাপার না। তোমরা অনুমিত গড় একভাবে নিলেই হবে, কারণ এই ধরনের গড়ের মধ্যে আমাদের মান কিন্তু দশমিকের পরে বা 2-1 ঘর এদিক সেদিক হতে পারে, অর্থাৎ এটা হচ্ছে একটা গড় মান, তাই না? তাহলে গড় এক একজনের এক এক রকম হতে পারে, তবে খুব বেশি যে পার্থক্য হবে এমন না। তাহলে তোমরা অনুমিত গড় সবচেয়ে বড় গণসংখ্যার সাথে যদি 62 নিতে চাও নিতে পারো, অথবা আমার পদ্ধতিতে যে যোগ করে তুমি ওই গড়টাও নিতে পারো। আচ্ছা, তো আমাদের এখানে দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে 7, তাহলে 7-এর নিম্ন সীমা কোনটা, সেটা হচ্ছে 60, তাই না? ও, তাহলে তো আমরা মধ্যকের ক্ষেত্রে কি ভুল করেছি কোথাও? না, মধ্যকের ক্ষেত্রে ভুল হয় না। আচ্ছা দেখো, এটাও 60, এটাও হচ্ছে আমার সেই 60, অর্থাৎ এখানে মধ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী সেম হয়ে গেছে। ওকে, হোক, সমস্যা নেই। তাহলে এল এর মান কত, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা সেটা হচ্ছে 60। এরপরে এফ ওয়ান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণী, তাহলে 7 - 5 অর্থাৎ 2। তাহলে এফ ওয়ান হচ্ছে 7 - 5 অর্থাৎ 2। আর এফ টু হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী মাইনাস তার পরবর্তী শ্রেণী। তাহলে দেখো মধ্যক শ্রেণী 7 মাইনাস তার পরবর্তী শ্রেণী কত 6, তাহলে 7 - 6 অর্থাৎ 7 - 6 = 1। আর আমরা এইচ এর মান জানি যেটা কিনা 5 ছিল। এবার আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিয়ে অঙ্কটা করব। তাহলে এল এর মান কত 60 প্লাস এফ ওয়ান এর মান কত 2 ডিভাইডেড বাই এফ ওয়ান এর মান কত 2 প্লাস এফ টু এর মান কত 1 ইন্টু কত 5। তো এটা আমরা এবার একবারে ক্যালকুলেট করে ফেলি। এখানে আছে 2 ডিভাইডেড বাই 3 সমান এত ইন্টু 5 সমান এত। তো এই পুরোটুকুর মান আমি বের করলাম। এবার এটার সাথে প্লাস আছে 60, তাহলে প্লাস কত দেব 60, তাহলে 60 দিলে আসে 63.33। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় প্রচুরক। ওকে, এবার আমরা চলে যাব গ্রাফ অঙ্কনে। অর্থাৎ আমি এখানে দেখো কয়েকটা প্রশ্ন লিখে রেখেছি যে এটার তোমরা কি করো, তোমরা এটার আয়তলেখ আঁকো, তারপরে গণসংখ্যা বহুভুজ আঁকো, আয়তলেখ না এঁকে গণসংখ্যা বহুভুজ আঁকো এবং অজীব রেখাও অঙ্কন করো। ওকে, তাহলে এই 4টা জিনিস আমরা এখন আঁকবো। তো আয়তলেখ আঁকার জন্য আমরা যেটা করব,
যে এক্স ওয়াই স্থানাঙ্ক আমরা নিব এভাবে আমরা একটু স্কেল ইউজ করি। আমি এখানে গ্রাফ পেপার নিয়েছি, তো এখান থেকে শুরু করি। হ্যাঁ, এই বরাবর একটা দাগ দিলাম এবং এই গ্রাফের এই বরাবর আমি আরও একটা দাগ দিলাম। তো এটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ, এটা কি আমার ওয়াই অক্ষ। ওকে, এবার আমরা কি করব, আমরা অবিচ্ছিন্ন যেই শ্রেণীব্যক্তি সেগুলি কিন্তু বসাবো এখানে। হ্যাঁ, তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কতগুলো আছে এখানে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা আছে এবং তারা 5 ঘর দূরে দূরে। তাহলে দেখি আমাদের 12টা হয় কিনা। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, 12টা কিন্তু হয় আমাদের। তো এক্ষেত্রে আমরা এই যে শূন্য থেকে, দেখো শূন্য থেকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীগুলি শুরু হয়েছে কত থেকে, 34.5 থেকে, তাই না? তাই আমরা একটা কাজ করি যে 0 থেকে 5 ঘর পর্যন্ত বা তোমাদের ইচ্ছা পর্যন্ত, ইচ্ছা মতো কয়েকটা ঘর এভাবে কেটে দিবে। এটা দিয়ে বোঝায় যে 0 থেকে ওই যে 34.5 পর্যন্ত মানগুলি এখানে আছে, আমরা এরপর থেকে এঁকেছি। তো এটা দ্বারা এটা বোঝায়। ওকে, তো এরপর আমরা এই মানগুলি একটু বসিয়ে দিই। তো এটার জন্য আমি একটু এইভাবে বসাচ্ছি যাতে মানগুলি একটার সাথে আরেকটা লেগে না যায়, এবং আমি একটু কালার পেন ইউজ করি। তো এটার জন্য আমি ধরো এই যে 5 ঘর পরপর বসাবো। সো এটা হচ্ছে আমার প্রথম 34.5, এরপর আমার ছিল 39.5, এরপরে ছিল কত 44.5, সো 44.5, এরপরে ছিল 49.5, 49.5। হ্যাঁ, এরপরে 5 ঘর পরে আমার ছিল 54.5। তো এই দিয়ে দিলাম আমি 54.5, এরপরে দেবো 59.5, 59.5, এরপরে দেবো কত 64.5, 64.5, এরপর দিব হচ্ছে আমি 69.5, এরপরে 74.5, তাহলে 79.5, এরপরে 84.5, 84.5, এরপরে হবে আমাদের এখানে 89.5, অ্যান্ড দেন লাস্ট ঘর দেখো এই যে এখানে 89.5 আমি বসিয়েছি, কিন্তু লাস্ট কিন্তু আছে 94.5, তাই না? তো লাস্ট আমি বসাবো আরেকটু এইদিকে, যদি টেনে দিই এটা এইদিকে যাক। এটা হচ্ছে আমার এক্স অক্ষ ছিল, তো এটা হচ্ছে আমার কত 89-এর পরে 94.5। ওকে, তখন আমাদের নাম্বারিং করার কাজটা শেষ, লেবেলিং করার কাজটা আমাদের শেষ। এবার তোমরা চাইলে এই দিক বরাবর একটু লিখে রাখতে পারো যে এটা 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে এরকমভাবে 30, চাইলে এগুলো লিখে রাখতে পারো। আচ্ছা, এবার দেখো আমরা জাস্ট ওই শ্রেণীব্যক্তির মধ্যে গণসংখ্যা দেখব এবং এখানে একটা করে আয়তলেখ এঁকে ফেলবো। তাহলে দেখো এখানে 34 থেকে 39 এর মধ্যে গণসংখ্যা কয়টা আছে, 2টা। তার মানে এই যে আমার 34 থেকে 39, এখানে গণসংখ্যা কত হবে, 2টা। আমি হিসাবের সুবিধার্থে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক এককই ধরে নিচ্ছি। এরপরের দেখো 39 থেকে 44-এর মধ্যে আছে কয়টা, সেখানেও 2টা। তাহলে কী হবে আমার, এখানেও হবে আমার 2টা। তাহলে দেখো আর আমাদের এইভাবে বিবেচনা না করে পরে দেখো 5টা, তাহলে পরের ঘর আমার হবে এখানে 5টা। এরপরে আছে 3টা, তাহলে পরের ঘর 1 2 3, পরের 5-এর জন্য হবে 3টা ঘর। এরপরে আমাদের আছে 5, তাহলে আমরা এই দিলাম 5। এরপরে আমাদের আছে 7, তাহলে এই হচ্ছে আমার এই যে 7 ঘর আমি গুনে নিলাম উপর দিকে, 7 ঘর। এরপর আছে আমাদের 6 ঘর, তাহলে আমি এক ঘর আবার নিচে নেমে গেলাম, এই হচ্ছে আমার এটা 6 ঘর। এরপরে আবার আছে আমাদের 5 ঘর, তাহলে আমি আবার আরও এক ঘর নেমে 5-এ নামলাম, 5 ঘর। ওকে, এরপর আমাদের কত আছে, 1 ঘর, তাহলে আমি জাস্ট 1 ঘর উপরে উঠলাম। এরপর আবার আছে 1 ঘর, তাহলে আমি 1 ঘর উপরে উঠলাম। এরপরে আছে 2 ঘর, তাহলে আমি
2 নিয়ে একটা আয়তলেখা আঁকলাম, এরপরে আমার ফাইনাল আছে 1 ঘর, তাহলে আমি 1 নিয়ে আরও একটা আয়তলেখা আঁকলাম। তো যদি আয়তলেখাটা অনেক ছোট হয়েছে তবে এটা একুরেট। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, 3 ঘর বা 4 ঘর, বা তোমরা চাইলে 5 ঘরকেও 1 একক নিতে পারো। তবে সেক্ষেত্রে সবচেয়ে বড় যেটা 7, তার জন্য 5 7 35 উঠে যাবে, তাই না? তো সেক্ষেত্রে গ্রাফটা দেখতে আরও সুন্দর হবে। বা চাইলে এইভাবে করতে পারো, এটাও ঠিক আছে, ওটাও ঠিক হবে, কিন্তু ওটার এটার পার্থক্য কি, দেখতে সুন্দর হবে এই আর কি। এরপর তোমরা চাইলে এখানে একটু এরকম করে করে কালার করে দিতে পারো, পেন্সিল দিয়ে মাঝখানের আয়তলেখাগুলিকে একটু কী করতে পারো, কালার করে দিতে পারো। তো আচ্ছা, আমি আর বেশি কালার করছি না, কারণ এখানেই আমি আবার কি করব, গণসংখ্যা বহুভুজ এঁকে ফেলবো। ওকে, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, দেখো গণসংখ্যা বহুভুজ আঁকো। এই যে আমাদের আয়তলেখা আঁকা শেষ, এবার আমরা কি আঁকবো, গণসংখ্যা বহুভুজ। তো গণসংখ্যা বহুভুজ আমরা কিভাবে আঁকি, এই যে এখানে যে প্রত্যেকটা আয়তলেখা আছে এদের মধ্যবিন্দুগুলিকে আমি চিহ্নিত করবো। তাহলে দেখো প্রত্যেকটা আয়তলেখা কিন্তু 1 2 3 4 5টা করে ঘর নিয়ে তৈরি, তাই না? তাহলে 1 2 3 নম্বর ঘরটা হবে আমাদের, দেখো 1 2, এই যে আড়াই, আচ্ছা 5-এর মধ্যে কত, আড়াই, তাহলে আড়াই নম্বর ঘরটা হবে আমাদের মধ্যবিন্দু। তো এইটাই হচ্ছে আমাদের কাজ। আমরা কি করবো, আচ্ছা আমি এখানে একটু অন্য কালার পেন ইউজ করি। হ্যাঁ দেখো, এই যে প্রত্যেকটা আয়তলেখার মধ্যবিন্দুগুলি আমি চিহ্নিত করব, দেন সেগুলো আমি যোগ করে দেবো। তাহলে এটার জন্য এটা পেলাম, এটার জন্য পাবো এটা, হ্যাঁ এখানে পাবো এই যে আড়াই, ঠিক আড়াই গুণে নেবে আড়াই, এটার জন্য এই যে আড়াই পেলাম, এটার জন্য পেলাম আড়াই, এটার জন্য পেলাম আড়াই ঘর। এইভাবে প্রত্যেকটার জন্য আমি আড়াই ঘর করে করে নিয়ে নেব, আড়াই ঘর। এই যে এখানে এটা মোটামুটি আড়াই ঘর হয়েছে, এরপরে এটাও আড়াই ঘর, এটাও কি আড়াই ঘর। দেন আমরা কি করব, এগুলো সব যোগ করবো। এই যে এটার সাথে এটা যোগ করলাম, এরপরে এই পয়েন্ট যোগ করলাম, এরপরে এই পয়েন্ট, এরপরে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এরপরে এইটা, এরপর আমরা এটা যোগ করব, এরপরে এটা যোগ করব, এরপরে বাদ বাকি প্রত্যেকটা পয়েন্ট আমরা এইভাবে যোগ করে দেবো। তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা করে আমরা এইভাবে নিচে নামিয়ে দেব। তাহলে দেখো আমাদের এটাই তৈরি হয়ে গেল গণসংখ্যা বহুভুজ। ওকে, তো এবার আমরা বলেছিলাম যে আয়তলক্ষণ না এঁকে গণসংখ্যা বহুভুজ তুমি আঁকো। তাহলে তখন তুমি কি করবে, তুমি ধরে নাও এই যে গোলাপি কালার যে আয়তলক্ষটা আঁকা আছে এটা এখন নাই, ধরে নাও এটা নাই, আমাদের কি আছে, শুধুমাত্র এই শ্রেণী ব্যক্তিগুলো আমাদের লেখা আছে। তাহলে বলো তো আমরা কিভাবে গণসংখ্যা বহুভুজ থেকে কিভাবে আয়তলেখা থেকে গণসংখ্যা বহুভুজটা এঁকেছিলাম, তাদের মিড পয়েন্ট চিহ্নিত করে, তাই না? তো এখন আমরা সেই কাজটাই করব, শুধুমাত্র ওই কি ব্যতীত, আয়তলেখা ব্যতীত। তাহলে আমরা একটু করি, আমরা উপরে একটু দেখি যে এটার জন্য করি, এটাকে এখন আমরা নতুন এক্স অক্ষ বিবেচনা করছি, এই যে এই দাগটাকে। ওকে, তো দেখো আমাদের নাম্বারিংগুলি কিন্তু ঠিকই আছে। তাহলে দেখো, আর এটা তখন হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 10, আর এটা হয়ে যাবে 20। ওকে, তো আমি এক গ্রাফের মধ্যে সব দেখাচ্ছি যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয় আর ক্লাস ডিউরেশনটা যাতে খুব না বাড়ে। তো দেখো 34 থেকে 39 এর মধ্যে কটা ছিল, 2টা। তাহলে এই যে 34 থেকে 39-এর মধ্যে ছিল কয় ঘর, 1 ঘর 2 ঘর। কিন্তু 2 ঘর নিয়ে তো আমি এখন আয়তলেখা আঁকতে পারবো না, আমি কি করব, ওই 2 ঘর নিয়ে যে আয়তলেখাটা হতো তার ঠিক মিড পয়েন্টটা চিহ্নিত করে দিব। দেন 39 থেকে 44-এর মধ্যে কত ছিল, 2 ঘর। তাহলে আবার এই যে 39 থেকে 44-এর মধ্যে 2 ঘর, কিন্তু আয়তলেখা না এঁকে আমি ঠিক তার মিড পয়েন্টটা চিহ্নিত করে দিব। এরপর দেখো 44 থেকে এটার মধ্যে কত ছিল, এটা ছিল আমাদের কয় ঘর, এটা 5 ঘর। তাহলে এই যে 5 ঘর উপরে উঠে আমি মিড পয়েন্ট চিহ্নিত করে দেবো। এরপরেরটাও দেখো 5 ঘর উপরে উঠে মিড পয়েন্ট চিহ্নিত করে দেবো। এরপরেরটাও সেম, যে 5 ঘর উপরে উঠে আমি কী করবো, এখানে মিড পয়েন্ট চিহ্নিত করে দেবো। তাহলে দেখো এই যে এভাবে মিলাবো, এভাবে মিলাবো, এরপরে এভাবে, তারপর এই হ্যাঁ দেখো এবার বাদ বাকিগুলো আমরা আশা করি পারবো। যে এটাতে দেখো এই 59 থেকে 64-তে ছিল 7 ঘর, তাহলে আমি 59 থেকে 64-তে 5 6 7 ঘর উঠলাম, কিন্তু 7 ঘর উঠে তার ঠিক মিড পয়েন্ট আমি চিহ্নিত করলাম, এবার মিলিয়ে দিলাম। এরপর আমার ছিল কয় ঘর, 6 ঘর। তাহলে এই যে এর পরের যেই ভাগটা সেখানে হবে 6 ঘর, তাহলে 6 ঘরের মিড পয়েন্ট চিহ্নিত করে আমি মিলিয়ে দিলাম। এরপর দেখো 6 ঘরের পরে আবার কিন্তু আমরা 5 ঘরে নেমে গেছি, তাই না? যে 69 থেকে
74-এর মধ্যে কত আছে 5 ঘর, তাহলে এই যে 69 থেকে 74 এ হচ্ছে 5 ঘর। 5 ঘর নিয়ে আমরা আয়তলেখ না এঁকে কী করব, তার মিড পয়েন্ট চিহ্নিত করে দেবো এবং মিলিয়ে দিব। দেন আমাদের আছে কয় ঘর, 1 ঘর 1 ঘর 2 ঘর 1 ঘর, তাই না? তাহলে এই যে এইখানে থাকবে 1 ঘর, তাহলে 1 ঘরের মিড পয়েন্ট, এখানে থাকবে 1 ঘর 1 ঘরের মিড পয়েন্ট, এখানে থাকবে 2 ঘর 2 ঘরের মিড পয়েন্ট এবং লাস্টে থাকবে 1 ঘর 1 ঘরের, এই হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার মিড পয়েন্ট, তাই না? হ্যাঁ, এবার তুমি এগুলো সব কানেক্ট করে দিবে এবং নামিয়ে দিবে এখানে। তাহলে দেখো এই যে উপরের চিত্রে আমরা কিন্তু কোনো আয়তলেখ ব্যবহার করিনি। আয়তলেখ ব্যবহার না করে শুধুমাত্র মধ্যবিন্দুগুলির স্থানাঙ্ক বসিয়ে আমরা কিন্তু অজীব রেখা এঁকে ফেলেছি। ওকে, তাহলে আমাদের গেল আয়তলেখ, অজীব রেখা এবং আয়তলেখ না এঁকে অজীব, আয়তলেখ, তারপরে গণসংখ্যা বহুভুজ, তারপরে আয়তলেখ না এঁকে গণসংখ্যা বহুভুজ। এখন আমরা দেখবো আমাদের লাস্ট যে অঙ্কটা, সেটা হচ্ছে আমাদের কি, অজীব রেখা। তো অজীব রেখা যেহেতু আমাদের কী দিয়ে হয় বলতো, অজীব রেখা হয় হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে। তাই আমরা ওই ওয়াই এক্সিস বরাবর গ্রাফটাকে একটু বড় রাখলাম, যাতে ওয়াই এক্সিস বরাবর গ্রাফটাকে একটু বড় রাখলাম, দেখো যাতে 40, আমরা জানি যে ক্রমযোজিত গণসংখ্যা আমাদের টোটাল ছিল কয়টা, দেখো এই যে এখানে লেখা আছে যে ক্রমযোজিত, এই যে ক্রমযোজিত গণসংখ্যা এটা কত, মোট 40, অর্থাৎ সর্বোচ্চ 40, তাই না? তাহলে আমরা এবার অজীব রেখা আঁকা শুরু করি। তো সেম প্রসিডিউরে আমরা কি করব, এই ধরো আমাদের এটাকে আমরা বললাম এক্স অক্ষ, এটাকে আমি ধরে নিলাম এক্স অক্ষ, এবং এই বরাবর যেটা ছিল সেটাকে আমরা ধরলাম ওয়াই অক্ষ। ওকে, তো এক্স ওয়াই অক্ষ চিহ্নিত করলাম, এখানে 0 দিলাম। সেম পদ্ধতিতে আমরা প্রথম 2 ঘর কেটে দিব। এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝাবে হচ্ছে ওই যে প্রথম থেকে আমার 34 পর্যন্ত ওই ঘরগুলো আছে। তো আমি এখানেও কী করব, এটা একটু কাট করে লিখবো যাতে আমার লেখাগুলি মিলে না যায়। তাহলে এটা হবে কত বলো, 34.5, এরপরে 39.5, এরপরে 44.5, 49.5, 54.5, 59.5, এরপরে 64.5, 69.5, এরপরে 74.5, 79.5, দেন 84.5, আরেকটা কি 89.5, তাহলে আরও একটু লাগবে আমাদের। 89-এর পর আমাদের কত ছিল বলো, 94.5, তাহলে এই হচ্ছে আমাদের সেটা 94.5। আচ্ছা, তো এবার আমরা বিন্দু বসাবো। তো আমরা আয়তলেখের ক্ষেত্রে কি করেছিলাম, এই দুই রেঞ্জের মধ্যে যতটুকু সে গণসংখ্যা উপরে উঠেছে তা নিয়ে একটা আয়ত এঁকেছিলাম, তাই না? কিন্তু অজীব রেখা একটু ভিন্ন। অজীব রেখায় আমি এই যে ধরো এখানে ক্রমযোজিত গণসংখ্যা যে 2, এটা যে বসাবো, এটা কিন্তু আমি 34-এর উপরে বসাবো না। কারণ কি, কারণ হচ্ছে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে তোমার ধরো পরেরটা দেখলে একটু ভালোভাবে বোঝা যাবে যে 39.5 থেকে 44.5, ঠিক 44.5-এ যখন যাবে তখন এর মান দেবে 4। তার মানে ব্যাপারটা এমন যে এমনও হতে পারে যে এখানে যে দুইজন স্টুডেন্ট আছে তারা দুইজনেই পেয়েছে ধরো 44.4 এবং 44.5। তাহলে আমি যদি 39-এ বসাই সেক্ষেত্রে কি আমার হিসাবটা ঠিক হলো? কারণ ছাত্র দুইজন আছে কোথায়, ছাত্র দুইজন আছে 44.5 এবং 44.4, এই দুইটার মধ্যে, কিন্তু আমি গণসংখ্যা বসিয়েছি 39.5, এটা কিন্তু হবে না। তাই ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে অবশ্যই পরেরটাতে বসাতে হবে। ওকে, তাহলে আমরা আসো এই মান বসানোর কাজটা করে ফেলি, বিন্দু বসানোর কাজটা। তাহলে এই যে 39.5 আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কত ছিল, 2। তাহলে এই যে 39.5 বরাবর আমি 2 ঘর উঠে গেলাম। এরপর ছিল আমাদের 4, তাহলে এরপর আমি উঠে গেলাম 4 ঘর। এরপর ছিল 9, তাহলে আমি উঠে গেলাম কয় ঘর, 5 আর 4 9 ঘর। এরপরে 12, তাহলে আমি উঠব 10 আর 2 12 ঘর। এরপরে ছিল 17, তাহলে আমি কত, 5 10 15 এবং এই যে দেখো 5 10 15 এবং
এই উঠে গেলাম 17-তে, তাই না? এরপরে ছিল 24, তাহলে 24 মানে 20 + 4, তাহলে এই হচ্ছে 10 ঘর, 20 ঘর, 25 ঘর, তার মানে 1 ঘর নিচে এটা। এরপর 30 মানে 10, 20, 30, এই যে এটা। এরপরে কত 35 মানে এই যে এটা। এরপর আছে কত 36, তাহলে 36 মানে ঠিক তার ইমিডিয়েট আগের ঘরটা। এরপর আছে 37, তাহলে ঠিক তার আরও 1 ঘর উপরে। এরপর আছে 39, তাহলে কয় ঘর উপরে? 2 ঘর উপরে, তাই না? হ্যাঁ, 2 ঘর উপরে। এরপর আছে 40, তো এই যে ফাইনালে আমাদের 40। দেখো 40-কে কোথায় ঠেকেছে? 94.5। এবার অজীব রেখা আমরা সবাই আঁকতে পারি। অজীব রেখা কীভাবে আঁকে? একদম ফ্রি হ্যান্ডে তুমি এগুলো মিলিয়ে দিবে। তো এটা আমি খুব একটা ভালো মিলাতে পারি না, তোমরা পেন্সিল দিয়ে খুব সুন্দর করে ফ্রি হ্যান্ডে, যাতে চোখা হয়ে না থাকে, একটু যাতে মসৃণ দেখা যায়। হ্যাঁ, তাহলে ফ্রি হ্যান্ডে এটাকে যদি তোমরা এভাবে মিলাও, এটা দেখবা শুধুমাত্র ওপর দিকেই উঠবে। এই অজীব রেখা কখনোই কিন্তু নিচের দিকে নামে না, অজীব রেখা সবসময় উপর দিকে ওঠে। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে আমরা অজীব রেখা সবসময় ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে আঁকি। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু কখনোই ছোট হওয়ার সুযোগ নেই, সবসময় বড়ই হতে থাকে, কারণ আমরা এটা যোগ করে করে পাই, তাই না? হ্যাঁ, তো এরই মাধ্যমে আমাদের পরিসংখ্যানের লেকচারটি শেষ হলো। আমি আশা করি পরিসংখ্যান সম্পর্কিত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ।